নমস্কার। পাঁচ মিশালির আজকের পর্বে সকলকে স্বাগত। আজকের বিষয় মহান মে দিবস। পৃথিবীর বিভিন্ন প্রান্তের শ্রমজীবী মানুষ আজ এই দিন পালন করছেন। এই দিনে আমরা কথা বলবো এমন একজন মানুষের সঙ্গে যার পরিচয় নতুন করে দেওয়ার কিছু নেই, যিনি দীর্ঘদিন ধরে শ্রমজীবী মানুষের স্বার্থে কাজ করে চলেছেন, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে নিরলস লড়াই চালিয়ে যাচ্ছেন। নব দত্ত। নবদা, আপনাকে পাঁচ মিশালিতে স্বাগত। নমস্কার। নবদা, বর্তমান সময়ের প্রেক্ষিতে এবারের মে দিবসের গুরুত্ব কতটা? এবারে মে দিবস বিশেষ গুরুত্ব রাখে, তার কারণ এবারে তো ভারতবর্ষে লেবার কোড, যে আমাদের দেশে যে 29টা শ্রম আইন আছে, সেই 29টা শ্রম আইনকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকার 4টি লেবার কোড আলাদা করে করেছে এবং স্বাভাবিকভাবে এই 4টি লেবার কোডের মধ্যে কিছু শ্রমিকের অধিকার, যেগুলো তারা পরম্পরাগতভাবে ব্যবহার অধিকারগুলো তারা পেতেন বা অধিকারগুলো তারা পেয়ে এসেছিলেন, সেইগুলো তাদের খর্ব হচ্ছে বলে অন্তত সবাই আমরা মনে করছি। ফলে স্বাভাবিকভাবেই যে এই সাধারণভাবে ভারতবর্ষের 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, ফেডারেশন এবং বিভিন্ন ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন, শ্রমিকদের সংগঠিত অসংগঠিত সারা দেশেরই, তারা যৌথবদ্ধভাবে প্রতিবাদ করেছে, কনভেনশন করেছে এবং পাশাপাশি তারা আপনার আগামী 20শে মে সারা ভারত জুড়ে একটা ধর্মঘট ডেকেছে। ফলে এদিকে এই বছরের মে দিবস নিশ্চয়ই আলাদা তাৎপর্য আছে। এখন প্রশ্ন হলো যে সত্যি সত্যি কি এই লেবার কোড শ্রমিকের যে শ্রম দাসত্ব, কিছুটা হলো গণতান্ত্রিক দেশে স্বাধীনতার পর 50 বছরের সংবিধান তৈরি হয়ে যাওয়ার পর কিছুটা হলো যে শ্রম দাসত্ব কমেছিল বা শ্রম দাসত্বের ক্ষেত্রে মুক্তি দেওয়া হয়েছিল, বিশেষত 70 দশকের মাধুয়া মুক্তি মোর্চার আন্দোলনের পর আপনার বন্ডেড লেবার অ্যাবলিশন অ্যাক্ট বা কন্ট্রাক্ট লেবার অ্যাবলিশন অ্যান্ড কন্ট্রোল অ্যাক্ট বা চাইল্ড লেবার অ্যাবলিশন অ্যান্ড কন্ট্রোল অ্যাক্ট, এই যে বিভিন্ন 70 দশকের আইন গুলো আসার পরে স্বাভাবিকভাবে এটা ধরে নেওয়া গেছিল যে ভারতবর্ষের শ্রমিক বা শ্রম সেটা অনেক বেশি স্বাধীন এবং গণতান্ত্রিক হতে পারে। তার বেশ কিছু প্রয়োগের গন্ডগোল আছে, কিন্তু সাধারণভাবে রাষ্ট্র মোটামুটি ভাবে সেই অধিকারগুলোকে তাদের সামাজিক সুরক্ষাকে সুরক্ষিত করতে চায়। কিন্তু এই লেবার কোডের মধ্য দিয়ে যে ব্যবস্থাপনা বর্তমান সরকার, কেন্দ্রীয় সরকার করলেন, এবং স্বাভাবিকভাবে জানেন যে লেবার কোডটা পার্লামেন্টে যখন এসেছিল প্রশ্ন পেয়েছে তারা বিরোধিতা করে। সমস্যা হলো লেবার কোডটা যখন পার্লামেন্টে পাস হয়েছে তখন কোভিডের সময়, এবং স্বাভাবিকভাবে সেই সময় সমস্ত লোকসভায় সদস্যরা তারা উপস্থিত ছিলেন না। ফলে এই মতো পরিস্থিতিতে লেবার কোডটা পাস হয়ে যায়। তবে লেবার কোডটা এই বছরে এপ্রিল থেকে চালু হওয়ার কথা ছিল। ভারতবর্ষের বহু রাজ্য, 32টা রাজ্য, তারা কম বেশি লেবার কোড কেন্দ্র করে বিভিন্ন ধরনের যে লেবার লস গুলো, অর্থাৎ লেবার কোডকে কেন্দ্র করে 4টে লেবার কোড, তাকে কেন্দ্র করে যে রুলস গুলো, সেগুলো অনেক রাজ্যই কম বেশি করেছে। আমাদের রাজ্যে যদিও পরিষ্কার বলে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার, সম্প্রতি বিধানসভায় আমাদের সহমন্ত্রী মলয় ঘটক জানিয়ে দিয়েছেন এই রাজ্যে তারা এটা ইমপ্লিমেন্ট করবেন না। এখন প্রশ্ন হলো যে তাহলে ভারতবর্ষের 32টা রাজ্যে যদি লেবার কোড ইমপ্লিমেন্ট হয়, তাহলে আমাদের রাজ্যে যদি সেটা ইমপ্লিমেন্ট করতে না চাওয়া হয়, তাহলে কি মানে ভারতবর্ষ ক্রমশ ওয়াক অফ আইন বলুন অথবা লেবার কোড বলুন বা আর অন্যান্য আইন, সবসময় আমাদের পছন্দ না হলে আমরা বলে দিচ্ছি, আমাদের সরকার বলে দিচ্ছেন যেটা ভারত আমাদের রাজ্যে ইমপ্লিমেন্ট হবে না, তাহলে রাজ্যের ক্রমশ অবস্থানটা কোথায় দাঁড়াচ্ছে? এটা ঠিক যে লেবার কোডটা পুরোপুরি যে শ্রমিক স্বার্থে হয়েছে সেটা বলবো না। স্বাভাবিকভাবে শ্রমিক স্বার্থ বিরোধী বহু কিছু সেখানে আছে এবং স্বাভাবিকভাবে আমরা তার বিরোধী। কিন্তু প্রশ্ন হলো এটাই, শুধু লেবার কোড আমরা ইমপ্লিমেন্ট করবো না এই কথা বলাটাই যথেষ্ট ছিল না। কেন আমরা লেবার কোড ইমপ্লিমেন্ট করতে চাইছি না, কি কি কারণে লেবার কোড ইমপ্লিমেন্ট করবো না, তাহলে অল্টারনেটিভ লেবার কোডের যে জায়গাগুলো আমাদের আপত্তি, তাহলে সেইটা আমরা বিধানসভায় রাখলাম এবং বিধানসভা থেকে একটা অল্টারনেটিভ এই ধরনের বিল পাস করিয়ে নিয়ে আমরা সেটাকে পাবলিক করে নিয়ে আসলাম এবং সেটা তারা করলেন। তার মানে আপনি 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 বলতে চাইছেন যে রাজ্যের শ্রমবিধি নিয়ে যে আপত্তি, সেটা যতটা না
আহ আন্তরিক, তার চেয়েও বেশি মৌখিক। দেখুন, আন্তরিকতা কতটা আছে সে নিয়ে তো আমার প্রশ্ন আছেই। স্বাভাবিকভাবে লেবার কোড যে কারণে তার যে অবজেক্টিভ, কেন্দ্রীয় সরকারের যেটা অবজেক্টিভ সেটা হলো যে আরো বিজনেস প্রগতি বাড়ানোর জন্য, বিনিয়োগকে আরো আকর্ষণ করার জন্য, যতটা পারা যায় শ্রমকে বিশৃঙ্খল করা, মানে শৃঙ্খলা মুক্ত করা, শ্রমের যে অধিকারগুলো আছে সেগুলো ঘাড়ের ওপর চেপে না বসে, অর্থাৎ বিজনেসকে বা ব্যবসাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আরো বেশি পরিমাণ বিনিয়োগকে আকর্ষিত করার জন্য কিছুটা ছাড় বলতে পারেন, বা কিছুটা স্টেজ বলতে পারেন, যে হাত তুলে নেওয়া, রাষ্ট্র হাত তুলে নেওয়া, যে জায়গাটায় তাদের মূলত এইগুলো যদি দেখি আমরা তাদের, কিন্তু বাংলা যে সেটার থেকে আলাদা কিছু আমার তেমনটা মনে হচ্ছে না, অন্তত অভিজ্ঞতায় আমার মনে হচ্ছে। আমি 50 বছর বা 40-45 বছর ধরে আমি আমাদের রাজ্যের সেই কংগ্রেসের আমল থেকে, সিপিএম এর আমল বা তদনন্তর লেফট ফ্রন্টের আমল থেকে শুরু করে পরবর্তীকালে তৃণমূলের আমলে আমি প্রায় একাধিক 5 জন অন্তত 6 জন শ্রমমন্ত্রীকে খুব ঘনিষ্ঠভাবে দেখেছি। ফলে আমি পরিবর্তন খুব একটা লক্ষ্য করি না। এটা চেয়ে ওই বাস ভাড়া আমরা বাড়াতে চাই না, আমরা আইনগত ভাবে বাস ভাড়া বাড়াবো না, কিন্তু ইচ্ছা খুশি মতো বাস ভাড়া, ট্যাক্সি ভাড়া যা খুশি তাই হয়ে গেল, ট্যাক্সিটা তো আর মিটারে চলেই, কিন্তু তার ব্যাপারে যে ব্যবস্থা নেওয়ার কথা, অর্থাৎ সেই ব্যবস্থা কিন্তু সরকার না নিয়ে চুপচাপ বসে আছে। তার মানে কি? তার মানে এটা কার্যত কার্যত কিন্তু যে লেবার কোডের মাধ্যমে শ্রমিকদের যে ক্ষয়ক্ষতি হবে সেই ক্ষয়ক্ষতিকে রক্ষা করার জন্য যে ধরনের প্রোটেকশন বা সুরক্ষা আমরা এই রাজ্যের মানুষ হিসেবে, রাজ্যের শ্রমজীবী আন্দোলনের মানুষ হিসেবে যেগুলো প্রাপ্তি আমাদের মনে হয়, কি এমন প্রোটেকশন রাজ্য সরকার আমাদেরকে দিচ্ছেন যেটা লেবার কোডে আমাদের ক্ষতি হচ্ছে, সেইগুলো আমি বুঝতে পারছি। এবং স্বাভাবিকভাবে শুধু আমরা ইমপ্লিমেন্ট করবো না এটা বলাটাই যথেষ্ট। মানে এটা বলে দিলাম, এটা একটা ঘোষণা, এটা বলার মধ্যে দিয়ে একটা বার্তা দিলাম, কিন্তু বাস্তবে ব্যবসায়ীদেরকে আরো বেশি পরিমাণ কোনো আমাদের এখানে মজুরির নিশ্চয়তা নেই। সরকার ঘোষিত ন্যূনতম মজুরি শ্রমিকদের জন্য ঘোষণা হলো, সেটার কার্যকরিতা নেই। সামাজিক সুরক্ষা বাবদ যে সমস্ত স্কিম আছে, অর্থাৎ গোটা ব্যাপারটা কি, যে সমস্ত বোর্ড আছে সেগুলোকে নন ফাংশনিং করে রাখা হয়েছে। শ্রম দপ্তরটা কার্যত ইমপ্লিমেন্টিং এজেন্সি শ্রমিক আইনের নয়, সেটা কার্যত একটা সালিসি ব্যবস্থা, যেটা কেন্দ্রীয় সরকার লেবার কোডে করতে চেয়েছে। ফেসিলিটেটর, লেবার কমিশন বলে কিছু থাকবে না, একটা সালিসি ব্যবস্থা পরামর্শদাতা হিসেবে থাকবে। সেরকমটা তো অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল জায়গায় যদি দেখা যায়, তাহলে তো পশ্চিমবঙ্গ সরকার, বর্তমান এই সরকার দীর্ঘদিন ধরে তারা লেবার কমিশনটাকে তো সালিসি ব্যবস্থার মধ্য দিয়েই চালাচ্ছেন। তারা তো কোথাও কোনো কিছু ইমপ্লিমেন্ট করেন না, এবং ইমপ্লিমেন্ট করার দায়ও তারা নেন না। আমাকে যদি উদাহরণ দিতে পারেন, আমি বলবো যে ধরুন আমাদের এখানে সংগঠিত শিল্পের চা বাগান, দীর্ঘ বড় বিরাট জায়গা উত্তরবঙ্গ জুড়ে, এই চা বাগানগুলোর শ্রমিকদের জন্য 250 টাকা মজুরি নির্ধারণ হলো। কে করলো, কারা করলো? এগুলো খাউকো চলছে। 20টা মিটিং হয়ে গেছে মিনিমাম ওয়েজেস কমিটি, আজ পর্যন্ত সেই মিটিং এর 10 বছরের বেশি সময়। নির্বাচন আসে আর মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি আলিপুরদুয়ারে একটা মিটিং করেন এবং সেখান থেকে খাউকো একটা ঘোষণা করে দেন যে আমরা কাল থেকে বাড়িয়ে দিলাম, কি না 10 টাকা 5 টাকা। কিন্তু ওয়েজেসের বাড়ানো বা কমানো বা ওয়েজেসের নির্ধারণের জন্য অ্যাকুরেট ফর্মুলা অনুযায়ী মিনিমাম ওয়েজেসের বা ওয়েজেস ফিক্সেশন, ওয়েজেস ক্রাইটেরিয়া ঠিক করা, এবং তার অকুপেশন ওয়াইজ সেটাকে মিনিমাম ওয়েজেস ফিক্সেশন এবং সেটার ইমপ্লিমেন্টেশন, এর জন্য যে একটা ব্যবস্থাপনা আছে, সিস্টেম আছে, আমি সেসব কিছু মানি না, পশ্চিমবঙ্গে মানা হয়। 20টা মিটিং এর পরও আজ পর্যন্ত সেটা হলো। একটা ভয়ঙ্কর মজুরি অবস্থা, কিছু বললি লক্ষ্মীর ভান্ডার, কিছু বললেও আপনি, আরে মজুরি তার ন্যায্যতা, তার সম্মানজনক একটা ন্যায্যতা, তার নিজের পরিশ্রমের বিনিময়ে তার প্রাপ্য, আপনার সেই জায়গাটায় আমি তার ন্যায্যতা মানছি না বা তার পাশে দাঁড়াচ্ছি না, বা সম্মানজনক যে তার প্রাপ্য সেই অধিকারটার পক্ষে আমি থাকছি না। তার বিনিময়ে আমি কি কিছু দল দিয়ে দিলাম? আরে চাল ডাল তেল নুন, চাল ডাল রেশন, শিক্ষা ইত্যাদি ইত্যাদি, সেগুলো প্ল্যান্টেশন লেবার অ্যাক্টে মালিকদের দেওয়ার কথা। আজ প্রায় সবটাই সরকার দেয়, মালিকদের দায় নেই। মালিকরা 8 ঘন্টার বিনিময়ে 250 টাকা তুলে দিয়ে খালাস। তাহলে মজুরিটা অন্তত বাড়ানো উচিত। ভারতবর্ষের বহু রাজ্যে যে প্ল্যান্টেশন আছে
সেখানে মজুরি নির্ভরতা আছে, মজুরি নির্ভর যদি হয় তাহলে সেখানে মজুরিটা অনেক বেশি। এটা একটা ব্যাপার। জুট মিলের গত আচ্ছা নবদা, জানুয়ারি মাসে নবদা আপনি এই যে বললেন যে আমাদের রাজ্য সরকার বলেছে নতুন শ্রমবিধি মানবে না, কিন্তু সারা দেশেই যদি সেটা মানা হয় আর এই রাজ্য যদি না মানে, তাহলে কি এই রাজ্যে বিনিয়োগ বা শিল্প আসার যে স্লথ গতি সেটা আরোই আরোই স্লথ হয়ে যাবে না? দেখুন, বিনিয়োগকে আকর্ষণ করার জন্য ওনার মুখের কথা, উনি তো এমন একটা জিনিস করছেন যে বিনিয়োগের জায়গায় গিয়ে বলছেন আপনারা চিন্তা করবেন না, আমাদের এখানে আইন শৃঙ্খল ধর্মঘট হয় না, এখানে আইন শৃঙ্খলার অবস্থা ভালো, আপনার কোনো ধরনের ওয়ান উইন্ডো সিস্টেম, কোথাও আপনাকে এনওসি নিয়ে, ট্যাক্স নিয়ে, ইত্যাদি নিয়ে, লেবার নিয়ে আপনাকে ঝামেলা হতো না, সবচেয়ে কম খরচে কম মজুরিতে আপনি এখানে শ্রমিক পাবেন, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ বিনিয়োগের জায়গায় বিনিয়োগের মতো বলছেন, আর শ্রমিকদের জায়গায় দিয়ে শ্রমিকের মতো বলছেন। হ্যাঁ, এই যে ওনার দ্বিচারিতা চলছে বা সরকারটার একটা দ্বিচারিতা চলছে, ফলে এই জায়গায় দাঁড়িয়ে গরিব মানুষ, শ্রমজীবী মানুষ, তারা হকের টাকা, সেই টাকাটা প্রাপ্তির জায়গাটায়, সেই জায়গাটায় আমার বক্তব্য বিনিয়োগের, দেখুন বিনিয়োগকে আকর্ষণ শুধুমাত্র শ্রমের ন্যায্য মূল্যকে অস্বীকার করে কেউ বিনিয়োগে আসে। ভারতবর্ষের বহু জায়গাতেই বিনিয়োগ যাচ্ছে যে বেশি বেশি করে, সেখানে কম মজুরির জন্য যাচ্ছে, এটা মনে রাখতে হবে। তাহলে মহারাষ্ট্রে যেত না, গুজরাটে যেত না, রাজস্থানে যেত না। ফলে এটা সবসময় কিন্তু এইগুলো কোনো ক্রাইটেরিয়া নয়, বিনিয়োগ আরো অনেক কিছু দেখে, শুধু এটা দেখে না যে, কারণ তাকে একটা অভ্যস্ত মজুরি না দিলে সে যে কর্মী পাবে না সেটা জানে ভালো করে বিনিয়োগ। যে বিনিয়োগ করতে চায়, আমি বলতে চাইছি যে বিনিয়োগ করতে চায়, সে সস্তার মজুর খুঁজে বেড়ায়, ব্যাপারটা এরকম নয়। সস্তার মজুর, তার দক্ষতা নেই। আমার এখানে দক্ষ শ্রমিক, দক্ষ শ্রম যদি পেতে হয় তাহলে একটা ন্যায্য মজুরি তাকে দিতে হবে, না দিলে আপনি পাবেন না। সেই জন্যই দেখুন মাইগ্রেশন লেবাররা তারা ভারতবর্ষে ঘুরে বেড়াচ্ছে এবং তারা সেখানে গিয়ে মজুরি, ন্যায্য মজুরি বা আপনার মূল্য, তাদের দক্ষতা অনুযায়ী তারা মজুরি একটা পাচ্ছে বলেই তো তারা মাইগ্রেশনে বিভিন্ন রাজ্যে রাজ্যে ঘুরে বেড়াচ্ছে এবং তাদেরকে নেওয়া হচ্ছে। তাহলে তাদের নেওয়া হচ্ছে কেন? সস্তার মজুর বলে নেওয়া হচ্ছে, এটা আমি অভিজ্ঞতা থেকে বলছি। ফলে বিনিয়োগ না আসার অনেকগুলো কারণ আছে। বিনিয়োগ না আসার কারণ এই নয় যে সস্তা শ্রম এখানে পাওয়া যায় না, সেই জন্যই বিনিয়োগ আসে, বা এখানে ধর্মঘট, কথায় কথায় এডুকেশন হয় ইত্যাদি। এটা আজকে 20 বছর অন্তত পক্ষের কথাটা ঠিক। লাস্ট 15 বছর ধরে ভারতবর্ষ, পশ্চিমবঙ্গে কোনো ধর্মঘট হয় না। মালিকের ক্লোজার আছে, ওয়ার্কারের কোনো স্ট্রাইক নেই, এটা সবাই আমরা জানি। আপনি যদি লেবার ওয়েস্ট বেঙ্গলের গ্যাপ দেখেন, তারা নিয়মিত সরকারি রিপোর্ট দেখেন, সেখানে স্ট্রাইক নেই প্রায় 1%, 2%। যদি স্ট্রাইক থেকে থাকে তাহলে সেটা মালিকদের স্ট্রাইক, ক্লোজার বা লক আউট। ক্লোজার বলবো না, অফিসিয়ালি লক আউট। লক আউটই এখানে বেশি হচ্ছে, ফলে সেখানে দাঁড়িয়ে ওয়ার্কারের রোলটা কিছুই না। লক আউটের ক্ষেত্রে এমন নয় যে ওয়ার্কার অ্যাজিটেট করেছে বলে তাই, নানান কারণে পুঁজি এখানে মুনাফা পাচ্ছে না। তো পুঁজি আকর্ষণের অনেকগুলো বিষয় থাকে, তার বাজারের দিকে তাকিয়ে সে করে, কাঁচামালের দিকে তাকিয়ে করে। পশ্চিমবঙ্গের নিজস্ব কাঁচামালের দুটো জায়গা, একটা হচ্ছে চা বাগান আর একটা হচ্ছে জুট। এই দুটোতেই কোনো বিরাট আকারের কোনো আকর্ষণীয় বিনিয়োগ হচ্ছে না। তার বড় কারণ হচ্ছে এখানে কোনো বড় শিল্প নেই, বড় শিল্পপতি বিনিয়োগকারী নেই। নবদা, এই যে চা বাগানের কথা আপনি বলছেন, সাম্প্রতিক একটা রিপোর্টে দেখা গেছে যে এবছর চা উৎপাদন খুব উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এটার কারণ কি এইটাই যে এখানে চা বাগানে কেউ বিনিয়োগ করতে চাইছে না, বা নতুন করে তারা চা শিল্পের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে? দেখুন, ব্রডলিভ যেগুলো বড় বাগান, আমাদের সেখানে প্রায় 250, এর থেকে একটু বেশি, 300-র মতো বড় বাগান আছে। বড় বাগান যে 300-র মতো আছে, তাদের উৎপাদন, তাদের মধ্যে বেশিরভাগেরই উৎপাদন কমে। সমস্যা হয়েছে মাঝারি এবং ছোট, প্রায় 1010-এর মতো বাগান আছে। এখন এগুলো বলতে পারেন আপনি এগ্রিকালচারাল রেটে, এগুলো যদি বাজারে যদি ঠিক মতো দাম না পায় এবং কোয়ালিটি ঠিক, যেটা আমাদের এখানকার বৈশিষ্ট্য ছিল, সেটা ধ্বংস হয়ে গেছে। স্বাভাবিকভাবে এই যে চায়ের যে গুণমান, আমাদের এখানে চা পাতার যে গুণমান, সেটা আপনার যে দক্ষতা বা ইল্ডের মাধ্যমে, প্রথমত কথা হচ্ছে চায়ের ইল্ড বাড়ানো, এবং তার জন্য প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য আপনার নিত্য নতুন সেটা বিভিন্ন ধরনের
ইনভেস্টমেন্ট দরকার, সেটা হচ্ছে না। আপনি যদি চা বাগানকে ট্যুরিজমের দিকে নিয়ে যান আর চায়ের প্রতি আপনার দৃষ্টিটাকে অন্যদিকে ঘুরিয়ে দেন, মানে যেহেতু ওখানে এখন এক শ্রেণীর করে বা ট্রেডার, তারা চা বাগানগুলোকে দিয়ে তারা সেখানে মূল আকর্ষণ তাদের হচ্ছে ফাঁকা জায়গা বা চায়ের যে জায়গাটাকে সামান্য ছোট করে রেখে দিয়ে চা পাতার ওই বাগানের ওই দৃশ্যটাকে কাজে লাগিয়ে তারা ওখানে আইদার বড় বাড়ি তৈরি করবে, অথবা তারা মূলত পর্যটন, এবং সরকার কার্যত এটাকে মদত দিচ্ছে। আপনি জানেন দার্জিলিং এ একটা বিরাট লড়াই শুরু হয়েছে, এবং দার্জিলিং লাক্সি যেটা জেলাগতভাবে দার্জিলিং, জলপাইগুড়ি ইত্যাদিতে যে 30% বেশি একটা ঘোষণা সরকার করেছেন যে আপনি চাইলে চা বাগানের আপনার চাইলে আপনি সেখানে একটি পর্যটনের জন্য সেটাকে কাজে লাগাতে পারেন। যে কটা হয়েছে যে কটা বাগানে এই ধরনের ঘটনা ঘটেছে, নকশালবাড়ি বা তেরাই ইত্যাদি অঞ্চল, প্রত্যেকটা বাগানের অভিজ্ঞতা খুব খারাপ। মানে বাগানকে সাপোর্ট দেওয়ার জন্য এই ধরনের ফিনান্সিয়াল যে সাপোর্ট দেওয়ার জন্য যে এই ধরনের একটা ডাইভার্সিফিকেশন বা ইনিশিয়েটিভ ব্যবসাকে, সেটা না, সেটাকেই প্রাধান্য দিয়ে বাগানটা ধীরে 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 তুলে দেওয়া, গাছগুলো কার্যত দেখনদারির জন্য রেখে দেওয়া। ফলে এটা মানুষের রুটি রুজির প্রশ্নে বা রোজগারের প্রশ্নে বা মূলত ওখানকার যারা মূল নিবাসী, যাদের চা ছাড়া কোনো বিকল্প নেই শ্রমিকদের সামনে, কারণ অন্য কর্মসংস্থান তো উত্তরবঙ্গে ওটা নেই, সংগঠিত ক্ষেত্রের যতটুকু আছে কম বেশি চা বাগান নির্মাণ, সেটাতে চূড়ান্ত নৈরাজ্য চালানো হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার চা বাগানের দীর্ঘদিন ধরে নৈরাজ্য চালাচ্ছে, এবং চা বাগানের যাবতীয় সমস্যাকে আইন শৃঙ্খলার দৃষ্টিতে দেখা হচ্ছে। এটা জুটের ক্ষেত্রেও প্রযোজ্য, চা বাগানের ক্ষেত্রেও। এটা একটা মালিক শ্রমিক সম্পর্ক, ব্যবসা বিনিয়োগের সম্পর্ক, এইগুলোকে এড়িয়ে গিয়ে পুরোটাই কতগুলো আইন শৃঙ্খলা, কোথাও কোথাও আইসি, কোথাও কোথাও এসডিপিও, কোথাও কোথাও এসপি, কোথাও কোথাও বিডিওদের এইরকম অবান্তর কতগুলো ক্ষমতা দিয়ে তাদের ঘাড়ে চেপে এগুলোতে, মানে সরকারের প্রতিনিধি হিসেবে তাদের মুখ্য কাজ হচ্ছে জনগণ বোকানো। এখন মুশকিল কি, দিন আনা দিন খাওয়া দিয়ে এগুলো চলে না। এগুলো একটা ধরুন প্রপারলি যদি চা বাগানে আপনি নার্সারি ঠিক মতো মেনটেন না করেন, আপনি যদি প্রপারলি শেড ট্রি মেনটেন না করেন, প্রপারলি যদি আপনি আগামী 50 বছরের প্ল্যান্টেশনের বুনিয়াদী জায়গাটা এখন থেকে রেডি না করেন, তাহলে অটোমেটিক্যালি ধীরে 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 যে চালু চা বাগানের যে বাগানের চা গাছগুলো আছে সেগুলোর প্রোডাক্টিভিটি কমবে, এবং সেই এরিয়াটা পার্টিকুলার প্রোডাক্টিভিটি কমবে। আবার যে নতুন এরিয়াটা ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে সেখান থেকে আবার আপনি প্রোডাকশনটা পাবেন। এটাই হচ্ছে ব্যালেন্স। এখন যারা চা বাগানকে কেন্দ্র করে টাটা বলুন, ডানকান বলুন, যেসব বড় বড় ইন্ডাস্ট্রি ইনভেস্টমেন্ট আমাদের এখানে ছিল, তারা এরকম লং টার্মে চায়ের ব্যবসাটাকে করবে বলে এক ধরনের পরিকল্পনা নিয়ে কাজ করবে। এখন শিলিগুড়ি থেকে কিছু ট্রেডার্স হয়েছে, শিলিগুড়ি বেস কিছু মানে বাড়িঘরদের দালাল হয়েছে বলতে পারেন। তাদের কাজই হচ্ছে তারা বাগান দেখছে না, তাদের মূলত রোজগারের জায়গাটা দেখছে, যে ইমিডিয়েটলি চা বাগানটা আমি হাতে নিয়ে যদি আমি পাতা বিক্রি করি তাহলে আমি কত টাকা পাবো। তো দ্রুত গতিতে পাতা তুলে বিক্রি করে আর তাড়াতাড়ি করে সেখান থেকে ফুটে যাওয়া, এরকম আমাদের জুটে হয়েছে এক জিনিস। নবদা, এই পরিপ্রেক্ষিতে আমাদের দেশের শ্রমজীবী বা খেটে খাওয়া মানুষের যে অধিকার এতদিনে অর্জন করা গেছিল সেটা আজ কতটা সুরক্ষিত? দেখুন, সারা দেশেই খুব একটা সুরক্ষিত নয়, এটা সারা দেশের ক্ষেত্রেই প্রযোজ্য। শ্রমিক হিসেবে যদি বলেন, শ্রমিকরা নাগরিক নয়। ভারতবর্ষের যত বড় বড় লেকচারই মারুক না কেন, ভারতবর্ষের মানুষ, বিশেষ করে বাংলায়, এত গর্বের বিষয় আমরা তুলে ধরি, এখনো পর্যন্ত শ্রমিকদেরকে বাংলায় নাগরিক হিসেবে গণ্যই করা হয় না। তার ফলে নাগরিক অধিকার বলতে যেগুলো বোঝায় সেগুলো শ্রমিকরা পায় না। প্রাপ্তিযোগ ছিল যেটা তাদের মধ্যে, শ্রমিক হিসেবে কিছু আইনি অধিকার তাদের মধ্যে ছিল, তারা পেতেন, এবং সেই অধিকারগুলো না পেলে তারা সরকারের কাছে জানাতেন। সরকার তার বিভিন্ন পরিকাঠামোগত বিভিন্ন হস্তক্ষেপের মাধ্যমে সেগুলো যাতে পায় তার চেষ্টা করত। এই পুরো ব্যাপারটাই ধীরে 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 করে এগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে। ফলে ভেঙে দিয়ে এখন আইন সম্মত করার চেষ্টা হচ্ছে, লেবার কমিশনটা উঠিয়েই দেবে। হ্যাঁ, এই যে লেবার কমিশন উঠিয়ে দেওয়া, সেখানে ফেসিলিটেটর আনা, এই যে সমস্ত সিস্টেম গুলো তারা করছেন, এতে আখেরে এবং ধীরে 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 ধীরে
যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেখানে মূলত ওয়েলফেয়ারের নজর থেকে পুরো ব্যাপারটা দেখা হচ্ছে। মানে যেমন ধরুন সামাজিক কল্যাণ, সমাজ কল্যাণ ইত্যাদি ইত্যাদি জায়গায়। ফলে এটা আমার মনে হয় যে, আর অসংগঠিত শ্রমিক, দেখুন ই শ্রমে আমাদের পশ্চিমবঙ্গে কম বেশি প্রায় 3 কোটির মতো লোক শুধু ই শ্রমে রেজিস্ট্রেশন হয়েছে। শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে প্রায় 22 লক্ষ শ্রমিক আছেন, শ্রমজীবী আছেন, তারা মূলত ডোমেস্টিক লেবার অথবা গৃহ পরিচারিকা। এটা অবিশ্বাস্য তথ্য সামনে এসছে সরকারি রেজিস্ট্রেশনের মাধ্যমে। এখন ধরুন এই যে 22 লক্ষ শ্রমিক অসংগঠিত ক্ষেত্রে রয়েছে, আরো বিভিন্ন বিভিন্ন আমাদের রাজ্যের বিভিন্ন যে অসংগঠিত ক্ষেত্রের যে শ্রমিক কম বেশি সংগঠিত ক্ষেত্রে ধরুন 25 লাখের মতো বাদ দিয়ে যে গোটাটাই যদি আপনি দেখেন প্রায় 2,90,00,000 বা 3 কোটির মতো, এই 3 কোটিরই কিন্তু অনিশ্চিত ভবিষ্যৎ। তাদের কোনো প্রোটেকশন, সুরক্ষা কিছুই নেই। আপনি বলতে পারেন সরকারকে যখনই এই প্রসঙ্গগুলো তোলা হয় তখন 30টা স্কিম, 35টা স্কিম, 40টা স্কিমের গল্প শোনান। প্রশ্নটা হচ্ছে এই স্কিমগুলো আলাদা, এগুলো সব মানুষই পায়, নাগরিক হিসেবে যে অধিকারের মধ্যে পড়ে। সে নারী হলে নারীর জায়গায়, বৃদ্ধ হলে বৃদ্ধার জায়গায়, যুবক হলে যুবকের জায়গায়, কৃষক হলে কৃষকের জায়গায় ইত্যাদি ইত্যাদি। কিন্তু শ্রমিক হিসেবে তার যে মূলত শ্রমদান, শ্রম সে করছে, দিচ্ছে, তার বিনিময়ে যে শ্রমের মূল্য এবং সেটা ন্যায্য মূল্য, এটা সরকারই নির্ধারণ করছে। কোনো সে ব্যক্তিগতভাবে আকাশ থেকে পড়েনি এই অধিকার। সেইগুলো খর্ব হতে হতে, এবং আমার নিজের ব্যক্তিগতভাবে আপনি যদি বলেন, খুব দুঃসময়ের মধ্যে দিয়ে আমরা চলেছি। এবং এই দুঃসময়টা এখানে যে এক সময় আমাদের রাজ্যে সুবোধ বন্দ্যোপাধ্যায় খুব অল্প দিনের মতো ইউনাইটেড ফ্রন্টের সময়, সুবোধ বন্দ্যোপাধ্যায়, সুবোধ ব্যানার্জি বলে পরিচিত এসইউসি দলে, তিনি অল্প দিনের জন্য আমাদের এখানে শ্রমমন্ত্রী হয়েছিলেন। অসাধারণ কাজ করেছিলেন জানেন ওই অল্প সময়ের মধ্যে ইউনাইটেড ফ্রন্টে। পরবর্তীকালে ধরুন আমরা বামফ্রন্টকে পেলাম অনেকদিন, 34 বছর। অনেক অভিযোগ থাকতে পারে, আমাদের অভিযোগ তো ছিল আপনি জানেন, কিন্তু এই অভিযোগ থাকলেও কৃষ্ণপদ ঘোষ বলুন অথবা নিজের পক্ষে শান্তি ঘটক বলুন, যতটুকু শ্রমিকদের প্রতি দরদ, যতটুকু শ্রমিকদের প্রতি মিনিমাম হলেও তাদের যে বোঝা, তার পরবর্তী সময়ে প্রথম দিকে শুরুর পর্যায়ে 2011 পরবর্তী সময় কিছুদিন পূর্ণেন্দু বসু শ্রমমন্ত্রী থাকাকালীন আপনার কিছুদিন, অল্প কিছুদিন ছিলেন মাত্র, কিন্তু অনেক সংস্কার করেছিলেন। অনেক দীর্ঘদিনের অপ্রাপ্তিগুলোকে তিনি আস্তে আস্তে ধীরে ধীরে অনেক সংস্কার করছিলেন, অনেকগুলো অধিকার তিনি দিয়েছিলেন ওইটুকু সময়ের মধ্যে, কিন্তু তারপরে তাকে ছড়িয়ে দেওয়া হলো। এবং এই মলয় বাবুর সময়কাল আমি নাম ধরেই বলছি, আমার নিজের ধারণা পশ্চিমবঙ্গের ইতিহাসে কংগ্রেসের গোপাল দাস বলুন, সুবোধ ব্যানার্জি বলুন, কৃষ্ণপদ ঘোষ, শান্তি ঘটক, এমনকি পূর্ণেন্দু বসু তৃণমূলের সময়কাল, সবাইকে ছাপিয়ে গেছে। তো মলয় বাবু শুধু মৃদু হাসি, অত্যন্ত ভদ্রলোক, মৃদু হাসি দিয়ে এবং গোটা শ্রম ব্যবস্থাতে, পুরো ব্যাপারটাতেই হালকা ভাবে নিয়ে গোটা ব্যাপারটাকে না একটা সালিসি ব্যবস্থায় রূপান্তরিত করেছে। মানে এইটার জন্যই কিন্তু পশ্চিমবঙ্গে এই যে উনি বলছেন না যে পশ্চিমবঙ্গে লেবার কোড ইমপ্লিমেন্ট করবো না, এটা হাস্যকর ব্যাপার, এটা ভরসা করার মতো কিছু নেই। আমরা ভারতবর্ষের যদি লেবার কোডকে কেন্দ্র করে রাজ্যে কেন্দ্রীয় সরকারের লেবার কোডের মাধ্যমে শ্রমিকের যে নির্দিষ্ট শ্রমিকের যে আইনি অধিকার চলে যাওয়া যদি বিশ্বাস করি, তাহলে এখানে রাজ্য সরকার যেভাবে আমাদের আস্থা দেবে আমি সেরকমটা মনে করছি না। কারণ বাস্তব অভিজ্ঞতা কিন্তু এখানে আমার তা নয় এবং আমাদেরই তা নয়। এবং কোনো শ্রমিক অসংগঠিত ক্ষেত্রে এবং এখানকার ট্রেড ইউনিয়নেরও ভূমিকা অল্প স্বল্প হলেও সমালোচনা করতে হবে। নবদা, এই 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 প্রশ্নেই আসছি যে এই যে সামগ্রিক পরিস্থিতির কথা বললেন, এই যে সামগ্রিক পরিস্থিতির কথা বললেন, এই পরিপ্রেক্ষিতে আমাদের রাজ্যের যে সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন গুলো আছে, তাদের ভূমিকাটা কতটা শ্রমিক স্বার্থে কাজ করছে? দেখুন, শ্রমিক স্বার্থে কাজ করছে না আমি একথা বলবো না, কিন্তু তার নিজের নিজের মতো করে এদের সীমাবদ্ধতা আছে, আগের মতো সেই ক্ষমতা নেই, আর এরা কিছুটা অনুপ্রাণিত হয়ে চলে। দেখুন, সরকার, কেন্দ্রীয় সরকারের অনুপ্রাণিত হয়ে আছে ট্রেড ইউনিয়ন, বিএমএস, সে শ্রেণী সহযোগিতায় বিশ্বাস করে, কোথাও এই সংগ্রামে বিশ্বাস করে না। দ্বিতীয়ত রয়েছে এখানকার আইন টিটিউসি, সরকারের অনুগত ট্রেড ইউনিয়ন, তারা ওই সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে শ্রমিকের উন্নয়ন এতে বিশ্বাস করে, ফলে অধিকারের প্রশ্নটাকে তারা এড়িয়ে যায়। ফলে এই যে এটা বিপুল পরিমাণ সংগঠিত ক্ষেত্রে এবং অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের
তারা যেভাবে আলাদা করে অনুপ্রাণিত হয়ে যে দলগুলো রয়েছে ট্রেড ইউনিয়ন তাদের, বাকি রইল একটা বড় আকারের বামপন্থী ট্রেড ইউনিয়ন যারা দীর্ঘদিন। মুশকিল হচ্ছে যে সিপিএম এর যে ট্রেড ইউনিয়ন, বাকিরা খুবই ছোট ছোট ইউনিয়ন, তারা কিছু লড়াই ছোট ছোট করে দেয় ইত্যাদি ইত্যাদি। সিপিএম এর ট্রেড ইউনিয়ন ক্ষমতাচ্যুত হয়ে যাওয়ার পরে, ধরুন 2011 সালের পর থেকে একটা আপনি স্বাভাবিকভাবে প্রশ্ন তুলতে পারেন যে পশ্চিমবঙ্গে এত শ্রমিকের যদি ওপরে অন্যায় অবিচার হয়ে থাকে, তাহলে শ্রমিকদের মধ্যে কোথায় বিদ্রোহ, কোথায় বিক্ষোভ, কোথায় প্রতিবাদ, কোথায় কেন নেই সেটা? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে সত্যিই তো শ্রমিকদের এই অবস্থার জন্য অবস্থা, কারণ ট্রেড ইউনিয়নের সেই ভূমিকা, ট্রেড ইউনিয়ন এখনো বিশেষ করে লেফট ফ্রন্টের যে ট্রেড ইউনিয়ন, তারা এখনো পর্যন্ত ওই ক্ষমতাচ্যুত হয়ে যাবার পরও ওই ক্ষমতার এতে ভাসছে না, সেটা মানে তাদের যে এটা রয়েছে সেইটা কাটিয়ে উঠতে তারা পারেননি। ফলে তারা এখনো ঠিক মতো করে শ্রমিক আন্দোলনের তারা কর্মসূচি করছেন, ব্রিগেডে করলেন, কিন্তু কর্মসূচি আছে, তাদের কর্মসূচি শেষ নেই। কিন্তু শ্রমিকদের আস্থা পেতে গেলে যে আন্দোলনের দরকার, হ্যাঁ, বডি পলিটিক্সের দরকার, সেইটা তারা করছেন না। তা নইলে পশ্চিমবঙ্গে জুট শিল্পে জানুয়ারি মাসে, আমি একটা ছোট্ট উদাহরণ দিই, জুট শিল্পে দীর্ঘদিন লড়াই আন্দোলনের পর, লড়াই বলতে কর্মসূচি ইত্যাদির মাধ্যমে প্রতিবাদ বিক্ষোভের পর অবশেষে এই জানুয়ারি মাসে এবছরে আপনার 2024-এর জানুয়ারি, ভুল বলছি, 2024-এর জানুয়ারিতে একটা ত্রিপাক্ষিক চুক্তির মাধ্যমে জুট শিল্পে একটা শ্রমিকের কিছু প্রাপ্তি হল। সমস্ত ট্রেড ইউনিয়ন তাদের যে মুখপত্র আছে, সিপিএম সিপিআই থেকে শুরু করে আরো ছোটখাটো বামপন্থী থেকে শুরু করে বিভিন্ন গণশক্তি থেকে শুরু করে সমস্ত কাগজে পত্রে লেখা হলো এটা ঐতিহাসিক একটা জয় হলো শ্রমিকদের। আমি এই শব্দটাই ব্যবহার করছি, সবাই লিখলো, বললো ঐতিহাসিক জয়। বাস্তবে একটা 3-4 মাস পর থেকেই বলতে শুরু করলো যে এটা একটা ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা হয়েছে, নজিরবিহীন বিশ্বাসঘাতকতা। এবং আজকে পশ্চিমবঙ্গের প্রায় 60-70% মিলে এই ত্রিপাক্ষিক চুক্তির সুফল তো দূরের কথা, অধিকার তো দূরের কথা, যেগুলো চুক্তিতে ছিল সেগুলো কার্যকর হচ্ছে। ফলে এটা নিয়ে যে অ্যাজিটেশন, দেখুন পশ্চিমবঙ্গে সংগঠিত শিল্প অল্প বিস্তর যা বেঁচে আছে তা হলো চায়ে, আর যা কিছু বেঁচে আছে তা হলো জুটে, আর কম বেশি ছোটখাটো অন্যান্য সংগঠিত। এই দুটো জায়গাতেই আমি কোনো আন্দোলন দেখি না। কর্মসূচি আছে, অমুক দিন চেন ফ্ল্যাগ লাগানো হবে, অমুক দিন নেতা এসে গেটে মিটিং করবে, কিন্তু যেভাবে অন্যায় চলছে, একটা মিলে 1 মাসের মধ্যে 2জন শ্রমিক, এখন ভয়ঙ্কর প্রোডাকশন বেড়েছে। আপনি যদি আমাকে বলেন প্রত্যেকটা জায়গায়, এটা ঠিক ইনফরমেশন নয়, কারণ এই ইনফরমেশন গুলো মালিকরা দিচ্ছে না, দেওয়ার কথা ছিল সরকার। সরকার তো আগে জানেন আপনি, প্রত্যেকদিন আপনি তো নিয়মিত অ্যাসেম্বলি কভার করতেন, লেবার ইন ওয়েস্ট বেঙ্গল প্রতি লেবার বাজেটের দিন ওটাকে হাতে হাতে দেয়া হয়। সেটা নিয়ে আমাদের অনেক অল্টারনেটিভ লেবার ইন ওয়েস্ট বেঙ্গল প্রকাশ করা, আমাদের অনেক বক্তব্য থাকতো আক্রান্ত সমিতি, কিন্তু তবু তারা প্রকাশ করত। এখন আপনার 10 বছরে একটা প্রকাশ হচ্ছে, 2013-র পর 2023, 22-23, তারপরে আবার ওটা প্রতি বছর তো দূরে। এবং সেখানেও কেটে কেটে যে তথ্যটা সরকারের পক্ষে যায় সেই তথ্যটাই দেয়, যে তথ্য সরকারের বিরুদ্ধে যেতে পারে, কোনো কারণে আমরা ব্যবহার করতে পারে বিরোধীরা, সেটাকে দেয় না। পশ্চিমবঙ্গ বিধানসভার ট্র্যাজেডি হচ্ছে শ্রমিকের পক্ষে বলার একটাও লোক নেই। কম বেশি যতই সমালোচনা করি যাই করি, কিন্তু এটা বাস্তব সত্য যে বামপন্থীরা বা অন্যরা থাকলে কিছুটা হলেও অন্তত পক্ষে তারা শ্রমিকদের এইগুলো তুলতো। সেখানে সনাতনী এছাড়া তো কোনো বিকল্প নেই। সেখানে তো হিন্দু মুসলমান মানে সেখানে মূলত এই লড়াইটা, এই বিষয়টাই সাবধান্য পাচ্ছে। মানুষের যে রুটির জায়গায় যে কি ভয়াবহ পরিস্থিতি, সেই কথাগুলো আসছে না। তাহলে আসবে কোথায়, কোথায় আসবে? এবং কেন্দ্রীয় সরকার লেবার কোড করলেন আর রাজ্য সরকার ঘোষণা করলেন লেবার কোড ইমপ্লিমেন্ট করবো না। কিন্তু এই যে পশ্চিমবঙ্গের বুকে প্রায় 3 কোটি মানুষ, কম বেশি 3 থেকে 3.5 কোটি মানুষ, তারা এই ঠিক বেঠিকের মধ্যে জড়িয়ে পড়লেন বা আছেন, সেটা নিয়ে কারুর কোনো মাথা ব্যথা আছে? কারুর কোনো মাথা ব্যথা। হ্যাঁ, এবং এই এপ্রিল মাস থেকে ইমপ্লিমেন্ট করার কথা ছিল, এখন হয়নি, আদৌ মে মাসে
থেকে শুরু হবে, ওয়েজের এটা গ্রুপটা তৈরি হয়ে গেছে, বাকিগুলো হচ্ছে। তারপরে ট্রেড নবদা ইউনিয়নের নবদা এই পরিস্থিতিতে তাহলে শ্রমিকের অধিকার রক্ষার পথটা কি? তাকে নিজেকে ঘুরে দাঁড়াতে হবে। যেমন সে কানোরিয়ার সময় নিজেই ঘুরে দাঁড়িয়েছিল, কারুর ওপর ভরসা না করে নিজের ওপর ভরসা রাখে। দীর্ঘদিন ধরে আমাদের আন্দোলনের একটা ত্রুটি হচ্ছে যে সামনে নেতাকে দেখে আমরা আমাদের নীতিকে বুঝতে পারি বা নীতিকে এগিয়ে নিয়ে যাবার লড়াইটা। এখন যখন নেতা সামনে নেই তখন নিজেকেই নেতার জায়গায় রেখে নীতিকে নিয়ে আমাদের লড়াইটা চালাতে হবে। সেই লড়াইটা শ্রমিকরা কোথাও লড়ছে না, এ কথা বলবো না। ছোট ছোট লড়াই শুরু হয়েছে, চা বাগানের দু একটা চা বাগানেই লড়াই নারী শ্রমিকরা দিয়েছে। একটা সম্প্রতি বজবজের ওখানে নারী শ্রমিকরা একটা পোশাক কারখানায় এই লড়াইটা দিয়েছে, হকের লড়াইটা। ফলে এটা শুরু হয়েছে, যে বিভিন্ন রাজনৈতিক পরিচয়ের বাইরে বেরিয়ে এসে বিভিন্ন ধরনের নেতার বাইরে নেতা, পরিচিত নেতাদের দূরত্বে রেখে একটা লড়াই, নিজের হকের টাকা, হকগুলো, অধিকারগুলোকে পাবার এই লড়াইটা শুরু হয়েছে। এখনো বলার মতো হয়তো বিরাট আকারের অবস্থা হয়তো নয়, কিন্তু হবে। কারণ এটা এটা মানুষকে বাধ্য করবেই এই লড়াইটা, এটার মধ্যে কোনো নেই। মানে আমি বলতে বাধ্য হচ্ছি, শ্রমিকদের সাধারণভাবে পশ্চিমবঙ্গের শ্রমিকরা তাদের খেটে খাওয়ার বিনিময়ে যেটুকু মিনিমাম পাওয়ার কথা, বলতে গেলে শ্রমিক নেতা যারা আছেন, বিশেষ করে যারা রাজ্য সরকারের যারা নেতা অথবা কেন্দ্রীয় সরকারের যারা ট্রেড ইউনিয়ন নেতা, তারা সব নিজের সরকারের প্রচারক হয়ে গেছে। এ কথা ঠিক নয় যে আগের সরকারের প্রচারক তারা ছিলেন না। তদানীন্তন সময় বামফ্রন্টের সময়কালে সিটু সরকারেরই প্রচারকের ভূমিকা নিতেন, কিন্তু কোথাও একটা আপনার অন্য ধরনের জায়গা ছিল। তারা শ্রমিকদের সংগঠিত হওয়ার স্বার্থেই বলুন আর একটা সংগ্রামের স্বার্থেই বলুন, তাদের একটা অন্যতর ভূমিকা ছিল। এত বড় অন্যায় তারা হতে দিতেন না। এত বড় অন্যায় যেটা চলছে, যে বিশাল অংশের মানুষকে এখানে শ্রমিক বলে গণ্যই করা হয়। আপনি যদি পশ্চিমবঙ্গের কথা বলেন, আমি বলবো যে আশা বলুন, মিড ডে মিল বলুন, আইসিডিএস বলুন, এরকম অসংখ্য শ্রমজীবীদের কাজের বিনিময় তাদের শ্রমিক বলে গণ্য করা হচ্ছে, ভলেন্টিয়ার, স্বেচ্ছাশ্রমিক, গিগ ওয়ার্কার, প্ল্যাটফর্ম ওয়ার্কার, অর্থাৎ নানান পরিচয়ে পরিচিত করা হয়েছে ওয়ার্কারদের। আসল উদ্দেশ্য হচ্ছে যে শ্রমিক হিসেবে যেটুকু তার অধিকার প্রাপ্য, আইনসম্মত ভাবে, সংবিধান সম্মত ভাবেই তাকে যে অধিকারগুলো দেওয়া হয়েছিল সেগুলো যাতে না দিতে হয়, এটাই আসল মুখ্য উদ্দেশ্য। এটা বেশি দিন চলবে না। মানে আমাদের সহনশীলতা যে পর্যায়ে হোক না কেন, আমার মনে হয় না এই সহনশীলতাটা, দেখুন আমাদের সমাজটাও অনেক বেশি রক্ষণশীল হয়ে গেছে, আমাদের সমাজও অনেক নির্মম এবং অনেক বেশি দায়িত্ব এই ব্যাপারে যতটুকু আমাদের সমাজের সামাজিকভাবে থাকার কথা সেটা নেই। রবীন্দ্রনাথ ঠাকুর 1960 যখন জুট স্ট্রাইক হচ্ছে, সেই জুট স্ট্রাইকে উনি বাংলা স্ট্রাইক জুট শ্রমিকরা ডেকেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর বিবৃতি দিয়ে সেই আন্দোলনকে সমর্থন করছেন। ভাবতে পারেন, অমৃতবাজার পত্রিকায় তদানীন্তন সেই স্ট্রাইকের বিবৃতিটা বের করা হচ্ছে। আজকের দিনে কোনো একজন বুদ্ধিজীবী, কোনো একজন শ্রমিকের পক্ষে এই ধরনের বিবৃতি, কোনো শ্রমিক আন্দোলনের পক্ষে এই বিবৃতি বা এই ধরনের মন্তব্য, বক্তব্য, এত আলাপ আলোচনা হয়, এত আলোচনা প্রতিদিন ঘন্টার পর ঘন্টা আলোচনা হয় শ্রমিকদের বিষয়গুলো নিয়ে। আমি পক্ষে বিপক্ষের কথা বলছি না, বিষয়গুলো নিয়ে আলোচনা, তাদের বিষয়টা নেয় রাখা, তাদের আলোচনা করা, সেটা কোথায়? আজকে হাজার হাজার শিক্ষককে রাতারাতি কর্মচ্যুত হতে হয়েছে। অবশ্যই সেটা আলোচনার বিষয় কিন্তু নয়, এটা অত্যন্ত সামাজিকভাবে এটা অবশ্যই প্রতিবাদের বিষয় এবং সব স্তরের মানুষ এটাতে জড়িয়ে পড়েছে। কিন্তু এটাও তো সত্যি যে পশ্চিমবঙ্গে হাজারে বন্ধ কারখানা, তার হাজার শ্রমিক দিনের পর দিন কর্মহীন। বিনিয়োগের যে আকর্ষণের প্রধান জায়গা ছিল দক্ষতা। আমরা যখন বিগত সরকার, বামফ্রন্ট সরকারের আমলে যখন তারা 1998 সালে পাউলি স্কিম চালু করলেন, তখন 500 টাকা দিয়ে প্রথম চালু হলো, পরে গিয়ে সেটা 1,500 টাকা করেছিলেন 2010। যাই হোক, সেটা এখনো চলছে সেই টাকায়। তো তখন আমাদের কাছে এটা প্রশ্ন ছিল যে এইটা আমরা চাইছি কেন ভাতার দাবি, এবং ভাতা দিয়ে কি হবে? তার কি সামান্য এটা দিয়ে কি তার রোজগারটাকে রিপ্লেস করা যাচ্ছে সামান্য টাকায়? না। এখানে বুদ্ধবাবু একটা দামি কথা বলেছিলেন
আমরা দক্ষতাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি, যদি এই দক্ষতাকে কাজে লাগানো যায়। এটা ছিল একটা বামফ্রন্টের একটা বোধোদয় এবং তার দৃষ্টিভঙ্গি। আজকের সরকার তার দৃষ্টিভঙ্গিটাই আলাদা। তিনি বাঁচিয়ে রাখার চেষ্টা করতে পারেন, কিন্তু তিনি ছুঁড়ে দিয়ে তিনি বাঁচিয়ে রাখার দক্ষতাকে বাঁচিয়ে রাখার জন্য করছেন, তিনি নিজেকে মহানুভব করার জন্য করছেন। দুটো জিনিস এক নয়, দুটো জিনিস এক হতে পারে না। নবদা, আপনার সঙ্গে অনেকক্ষণ কথা হলো। আপনার সঙ্গে কথা শুরু করলে কথা বলতেই ইচ্ছে করে, কিন্তু সময়ের সংক্ষেপ করতেই হবে। তবে এই মে ডেতে আমরা এই আশা নিয়েই আজকের অনুষ্ঠান শেষ করছি যে একদিন হয়তো শ্রমিক তার নিজের পরিচয়, তার অধিকার আন্দোলনের লড়াইয়ে সামিল হবে। আজকে এখানে শেষ করছি। নমস্কার। নমস্কার।